আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু অধিকার দিবস। এই দিবসটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান, শিশুর স্বপ্ন আমাদের ভবিষ্যৎ। এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি শিশুদের অধিকার এবং শিশু সনদের বিভিন্ন ধারাগুলো নিয়ে। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় শিশু অধিকার সনদ এবং এই সনদটি বলা হয় শিশুদের মানবাধিকার এবং সমস্ত অধিকার রক্ষার সনদপত্র। আমরা আজ এই অধিকার নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমরা শুরুতেই অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন মিস মাধবী ব্যানার্জি, চিফ, চট্টগ্রাম বিভাগীয় ফিল্ড অফিস, ইউনিসেফ বাংলাদেশ। আমাদের মাঝে আরও রয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন, অতিরিক্ত জিপি, মহানগর জজ আদালত। আমার সাথে আরও রয়েছেন নজরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার শুরুতেই প্রথম প্রশ্ন মিস মাধবী ব্যানার্জির কাছে। আপা, শুরুতেই আমি জানতে চাই যে এই সনদ অর্থাৎ জাতিসংঘের শিশু অধিকার যে সনদ, এটি কেন গুরুত্বপূর্ণ? আমরা সবাই জানি যে 18 বছরের নিচে সকল মানব সন্তানকে আমরা শিশু বলে থাকি। শিশু অধিকার হচ্ছে সেই মৌলিক স্বাধীনতা এবং সুরক্ষা যার প্রতিটি শিশুরই প্রাপ্য এবং প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নয়নের, অংশগ্রহণের এবং সুরক্ষিত থাকার কিন্তু অধিকার রয়েছে। এই অধিকারগুলো আপনার এই যে আপনি বললেন শিশু অধিকার সনদ, সেখানে একেবারে লিপিবদ্ধ আছে এবং আমরা জানি শিশু অধিকার সনদে 54টি ধারা আছে এবং এই শিশু অধিকার সনদটি একটি আন্তর্জাতিক সনদ। এটি এমন একটি সনদ যেটা পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ, 2টি দেশ বাদে প্রত্যেকটি দেশ কিন্তু এটাতে স্বাক্ষর করেছে। এটার অর্থ হচ্ছে যে শিশুদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রাধান্য দেওয়া এবং প্রত্যেকটি দেশ তাদের যে নীতি আছে, যে ধরনের 54টি আর্টিকেলে, যেটা আমরা ধারা বলে থাকি, যেই ধরনের টার্গেট দেওয়া আছে, যে নীতিমালা দেওয়া আছে, প্রত্যেকটি দেশ তার মতো করে সেই দেশের কনটেক্সট অনুযায়ী নীতিগুলো গ্রহণ করছে এবং এই শিশু অধিকার সনদ বাস্তবায়নের মাধ্যমে মোটামুটি নিশ্চিত করা হয় যে প্রতিটি শিশু সে বৈষম্যহীনভাবে সে বেঁচে থাকবে, সে বেড়ে উঠবে, সে শিক্ষার সুযোগ পাবে, সে অংশগ্রহণের সুযোগ পাবে এবং একটি সুরক্ষিত পরিবেশে সে বেড়ে উঠবে এবং একটি সফল নাগরিক হিসাবে সে আত্মপ্রকাশ করবে। তো এই জন্যই শিশু অধিকার সনদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমার প্রশ্ন মঈনুদ্দিন স্যারের কাছে। আসলে দেখা যাচ্ছে আমরা এখন 35তম যে দিবস, যে দিবসের পালনের যে আনুষ্ঠানিকতা, এর মধ্যে আছি। তো আপনার কি মনে হয় যে আমরা সত্যিকার অর্থে যে আমাদের শিশুরা কেমন আছে? আমরা এই অধিকার, এই যে সনদে আমরা 90 সালে স্বাক্ষর করেছি বাংলাদেশ, কিন্তু আমরা কি শিশুদের সেই অধিকারগুলো দিতে পেরেছি কিনা? আমাদের বাংলাদেশে পরিসংখ্যান যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো মোট জনসংখ্যার 50% কিন্তু শিশু। কীভাবে তা? 18 বছর বয়স পর্যন্ত আমরা শিশু নির্ধারণ করে থাকি আমাদের আইন অনুযায়ী। 2013 সালের যে শিশু আইন আছে সে আইন অনুযায়ী 18 বছর যাদের বয়স তারা শিশু। সেই হিসেবে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে আমাদের দেশে 50% নাগরিক আপনার এই শিশুর মধ্যে পড়ে। এই শিশুদের জন্য আমরা যে অধিকার আদায়ের জন্য যে কথাটা আসছে, আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে দেখা যাবে যে বিভিন্নভাবে আমাদের শিশুরা বঞ্চিত। এই যে আমি বললাম 50%-50%-এর মধ্যে কিন্তু 20% শিশু দরিদ্র সীমার নিচে আছে। যেমন পথ শিশু আছে, প্রতিবন্ধী শিশু আছে, বিভিন্ন ধরনের আঙ্গিকা আছে, তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আজকাল আমরা আধুনিক যুগে যে প্রবেশ করছি, আমাদের দেখবেন আগে স্কুলে খেলার মাঠ ছিল, বিভিন্ন জায়গায় মাঠ ছিল, কিন্তু সেগুলো সংকুচিত হয়ে আসছে। এখন সবাই আমরা অট্টালিকার মধ্যে আছি, বিল্ডিংয়ের মধ্যে আছি। আবার দেখা যাবে যে
বিভিন্ন ক্ষেত্রে ওই পুকুর ছিল, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে পুকুর ছিল, পুকুরগুলো ভরাট হয়ে গেছে। এখন বিভিন্ন সময় আমরা দেখি এই শিশুরা পুকুরে পানিতে ডুবে মারা যাচ্ছে। আমরা শিশুদেরকে সাঁতার কাটানোর যে পরিবেশ সেটাও পাচ্ছি না। যে পরিবেশটা আমরা দেওয়ার দরকার ছিল শিশুদের জন্য, সেটা আমরা বিভিন্নভাবে দিতে পারতেছি না। আপনার আরও দেখা যাবে যে স্কুলে আমরা কিছু কিছু স্কুল চিহ্নিত, হয়তো কয়েকটা স্কুল আছে খেলাধুলার একটা ব্যবস্থা আছে, কিন্তু 95% বলতে পারবেন কোনো ধরনের ব্যবস্থা নাই। যাই সকালে আসে, বিকালে ওই পড়ালেখার চাপের মধ্যে থাকতেছে, বইয়ের যে বইয়ের বোঝার মধ্যে থাকতেছে। ওর যে মানসিক বিকাশ যেটা উন্নত হওয়ার কথা সেটা ওই সেবা হচ্ছে না, যে কারণে আমাদের শিশুরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আপনার আরও যদি আমরা চিন্তা করি যে সরকারের একটা বিষয় আমাদের এখানে খুবই জরুরি ছিল, যেটা জাতিসংঘ সহ বিভিন্নভাবে প্রেশারাইজ ছিল, যে শিশুদের জন্য একটা শিশু অধিদপ্তর করার জন্য। আমাদের এখানে শিশু একাডেমি করা হয়েছিল কোনো এক সময়, অনেক আগে। শিশু একাডেমির যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, সেই শিশু একাডেমি কিন্তু শুধুমাত্র কিছু ডিস্ট্রিক্ট পর্যায়ের দু একটা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রেখে দিছে। শিশুরা ওখানে বিভিন্ন খেলাধুলা করবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আবৃত্তি, নাচ, গান এগুলো শিখবে, কিন্তু ওটারও লিমিট হয়ে গেছে। যে লিমিটেশনের মধ্যে পড়ে যাওয়ার কারণে আপনার ওই শিশুরা তাদের স্বাভাবিক যে প্রতিভা, সে প্রতিভা বিকাশ করতে পারছে না। খেলাধুলার মধ্যে জাতীয়ভাবে দেখবেন আমরা অনেক পিছিয়ে পড়ছি। কেন? বিভিন্ন জায়গায় ওই প্রতিযোগিতার স্পোর্টগুলো সীমাবদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার প্রশ্ন নজরুল ইসলাম সুমন ভাইয়ের কাছে, যে আমরা যখন শিশুদের জন্য যে মানবাধিকার শিশু যে সনদটা যখন প্রণয়ন করা হয়েছিল, তখন আমরা যেই সমস্যাগুলোর সম্মুখীন হই নাই, এখন নতুন করে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে যে ডিজিটাল যুগে যখন আমরা প্রবেশ করছি, সেক্ষেত্রে নতুন নতুন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তো শিশুদেরকে এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, বা সমস্যাগুলো আগে কিভাবে আপনি চিহ্নিত করবেন? আমার দৃষ্টিতে শিশু হচ্ছে কি আপনার দুই রকমের, একটা পরিবার কেন্দ্রিক শিশু, আর একটা হচ্ছে কি পথ শিশু। আমরা যে সবাই রাষ্ট্র, সমাজ, পরিবার সবাই আমরা পরিবার কেন্দ্রিক শিশুকে নিয়ে খুব বেশি আলোচনা করি। এই যে একটা পথ শিশু, এটা বড় সংখ্যা। আমি ডেটা বলে 3.4 মিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে কি আপনার 34 লক্ষ পথ শিশু আছে বাংলাদেশের। টোটাল শিশুর 6% হচ্ছে কি পথ শিশু। রাষ্ট্র আমাদের পরিবার কেন্দ্রিক যারা শিশু আছে ওদেরকে নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিলেও, পর্যাপ্ত না বললেও অনেক ইনিশিয়েটিভ নিলেও, কিন্তু এই পর্যন্ত যে পথ শিশুদের নিয়ে দৃশ্যমান তেমন কোনো কিছু করে নেই। ডিজিটাল যুগে শিশুরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, মানে কী কী ঝুঁকি মোকাবেলা করছে। যেমন আমি বলি কি স্ক্রিন টাইম, যেমন আপনাদের ল্যাপটপ, মোবাইলে পর্যাপ্ত স্ক্রিনের টাইম দিচ্ছে। টাইম দেওয়ার কারণে হচ্ছে কি ওদের যে মানসিক বিকাশ, স্বাভাবিক যে একটা মানসিক বিকাশ, এই স্বাভাবিক মানসিক বিকাশটা হচ্ছে না। ফলে ছেলেদের মধ্যে আপনি খেয়াল করবেন যে অনিদ্রা, এর মধ্যে হচ্ছে কি একটা কিটকিটে মেজাজ, এরপর যে সমাজ থেকে হচ্ছে দেখবেন অনেকটা ওরা ডিটাচ হয়ে যাচ্ছে দিন দিন। পাশাপাশি দেখবেন আপনি দ্বিতীয় যদি বলি, আপনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের নির্দিষ্ট কোনো টেরিটরি নেই, যেমন আমাদের স্টেট টেরিটরি আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে এরকম কোনো টেরিটরি নেই। যে অফেন্ডাররা আমাদের দেশেরও হতে পারে, আবার ইন্টারন্যাশনাল পর্যায়েরও হতে পারে। আমি বোঝাতে চাচ্ছি ভিন্ন দেশেরও হতে পারে। যখন ভিন্ন দেশের কোনো প্ল্যাটফর্মে একটা শিশু রোমিং করতে পারছে, এক্স্যাক্টলি। যখন সে অফেন্ডার আউট অফ কান্ট্রি হয়, তখন ওদেরকে আমরা আইনের আওতায় আনার কোনো সুযোগও পাই না। তারপর একটা সাইবার বুলিংয়ের যখন শিকার, ওরা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার সময় কাটানোর জন্য, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য একটা শিশুকে মানসিকভাবে স্ট্রং হইতে হয়। এরপর হচ্ছে কি মানসিকভাবে শিশুরা যেন মানসিকভাবে স্ট্রং হয় এবং ওরা যে ফেস করতে পারে, যে সমস্যাগুলো ফেস করতে পারে, এরকম একটা শিক্ষার প্রয়োজন হয়। এই পরিপক্কতার অভাবে এরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। কোথায় কি বলতে হয় সেটা জানে না, কোথায় কি করতে হয় সেটা জানে না। এরপরে আপনি দেখবেন এই গেমে আসক্ত হয়ে যাচ্ছে। নতুন একটা আমাদের সমস্যা দেখছি যে গেমে আসক্ত হয়ে যাচ্ছে। নতুন নতুন গেম আসছে, ওই গেমগুলো এত বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে যে ওরা পরিবার কিংবা হচ্ছে কি সমাজকে
সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোথায় কি বলতে হয়, কোথায় কী শেয়ার করতে হয়, কার সাথে বন্ধুত্ব করতে হয়, এসব না জানার কারণে ওরা স্বাভাবিকভাবে একটা হিডেন যৌন শোষণের শিকার হচ্ছে। আপনি দেখবেন পিউবার্টির টাইমে শিশুরা স্বাভাবিকভাবে কারো কাছে কোনো কিছু শেয়ার করতে চায় না, ওরা সাইলেন্টলি ওদের লাইফটা লিড করে। ওই সময় যখন ওইরকম কিছু ফেস করে স্বাভাবিকভাবে ওরা পরিবার থেকে টোটালি ডিটাচ হয়ে যায়, ইভেন ওরা আত্মহত্যার পথও বেছে নেয়। সর্বোপরি হচ্ছে কি ব্যক্তিগত তথ্যটা ওরা নিজেরা সেভ রাখতে পারতেছে না, এটা সমাজে সব দিকে ওরা প্রতিকূলতার শিকার হচ্ছে। শিশু অধিকার সনদে তো 54টি ধারা আছে, তো এখানে যদি আমরা এই 54টা ধারা যদি বিশ্লেষণ করতে যাই, একটা শিশুর জন্য সবচেয়ে জরুরি কোন ধারাগুলো আপনি মনে করেন? একটি শিশুর যদি আমরা উন্নয়ন, একদম সার্বিকভাবে উন্নয়নটা চাই, প্রতিটি অধিকারই কিন্তু তার জন্য দরকার, এবং এটা আসলে কম্পেয়ার করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু এর মধ্যেও যদি আমাকে বলতে হয়, প্রথমে তো অবশ্যই একটি শিশু যখন জন্মগ্রহণ করবে তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। শুধু অর্থাৎ শিশুটা যদি নাই বাঁচে, আমি তো অন্য অধিকারগুলোর জন্য কাজ করতে পারবো না। সুতরাং বেঁচে থাকার অধিকারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং শুধু বেঁচে থাকলেও হবে না, তাকে উন্নয়নের সুযোগ করে দিতে হবে। একটি শিশু সে যখন বেড়ে ওঠে তাই কতগুলো প্রবলেমের মধ্যে, সে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। তো সুতরাং সে যখন উন্নয়নের কথা আমরা ভাববো, সুরক্ষাটার কথাটাও আমাদেরকে ভাবতে হবে। তো অবশ্যই বেঁচে থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু বাঁচিয়ে রাখলে হবে না, সেই সাথে সাথে তার উন্নয়ন এবং সুরক্ষার অধিকারটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আর একটু জানতে চাই, যেহেতু আপনার কর্মক্ষেত্র হচ্ছে বিশেষ করে পথ শিশুদেরকে নিয়ে, তো আপনার সংগঠন পথ শিশুদেরকে নিয়ে কোন ধরনের কার্যক্রমগুলো চালায়? ইউনিসেফ বেসিক্যালি শুধু পথ শিশুদের নিয়ে কাজ করছে না। আমাদের একটা ইউনিসেফের ম্যান্ডেট হচ্ছে যে বাংলাদেশ সরকারকে গ্লোবালি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশ সরকারকে সহায়তা করা, কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা করা, যাতে করে বাংলাদেশ সরকার যে কমিটমেন্টগুলো করেছে, যেটাকে আমরা ইদানিং আমরা বলছি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাটা, গ্লোবালি এটা লক্ষ্যমাত্রাটা নেওয়া হচ্ছে, বাংলাদেশ সরকারও এটা বেশ কিছু টার্গেট অ্যাচিভ করেছে এবং করার পথে আছে। সেটার জন্য ইউনিসেফ সাপোর্ট দিচ্ছে, এবং ইউনিসেফ স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, তারপর শিশু সুরক্ষা, পানীয় পয় নিষ্কাশন, এই 5টি সেক্টরে কাজ করছে, এবং সেই সাথে সাথে বিহেভিয়ারাল কমিউনিকেশনের জন্য কাজ করছে। তো শিশু সুরক্ষার যে কথাটা ইতিমধ্যে এসছে, যে শিশু সুরক্ষায় দেখা গেছে যে পথ শিশুরা হচ্ছে একটি একেবারে অবহেলিত একটি গ্রুপ, যাদের কথা কেউ কিন্তু ভাবে না। এবং একটি শিশু কখন পথে আশ্রয় নেয়, সে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে কিন্তু সে পথ শিশু হয়, এবং তার জন্য মাল্টি ডাইমেনশনাল কিছু কজ থাকে, ফ্যাক্টর থাকে। দারিদ্রতা একটি বড় কারণ, এবং যখন একটি পরিবার দরিদ্রতার মধ্য দিয়ে যায়, তার কাছে স্বাস্থ্য, শিক্ষাটা কিন্তু আপনার গুরুত্ব বহন করে না। বিশেষ করে শিক্ষাটা দেখা যায় যে ওই পরিবারটি আর্ন করার জন্য, ইনকাম করার জন্যই তাদের সব ফোকাসটা থাকে। শিশুটিকে স্কুলে না পাঠিয়ে তাকে ইনকামের জন্য পাঠানো হয়। এবং আরেকটি বড় ইদানিং দেখা যাচ্ছে আমাদের ক্লাইমেটের জন্য, যেটা আমরা বলি যে ক্লাইমেট, বাংলাদেশ কিন্তু ক্লাইমেট ভালনারেবল একটি কান্ট্রি, এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু অনেক পরিবার আপনার, আমরা জানি 2024 সালে একটা ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে, যেটা আমরা ইস্টার্ন ফ্লাড বলে থাকি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এইসব এরিয়াতে 5টি ডিস্ট্রিক্ট একদম খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম দেখা গেছে বিভিন্ন জায়গায় যে এরকম প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, সেখান থেকেও কিছু পরিবার কিন্তু মাইগ্রেটেড হয়ে সিটিতে চলে আসে। তখন ওরা কিন্তু, শিশুগুলো কিন্তু ডিসপ্লেসড হয়ে যায়, শিশুরা চলে আসে ইনকামের জন্য, এভাবে ওরা পথ শিশু হয়ে যায়, এবং তারা বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হয়, বৈষম্যের শিকার হয়। সো আসলে ফিগারটা অনেক বড়, এবং আমরা চেষ্টা করছি সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ওই শিশুগুলোকে চাইল্ড প্রোটেকশন হাব করা হয়েছে, এবং তাদেরকে মনোসামাজিক
কিছু কাউন্সিলিং আমরা করছি এবং একটা ইন্টেন্স একটা কোর্স ওদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে করে ওরা 2 বছরের মধ্যে কিছু বেসিক কম্পিটেন্সি ওরা লাভ করে, যাতে করে ওরা চাকরিতে একটু মিনিমাম কিছু কোয়ালিটি নিয়ে চাকরি করতে পারে। একটা মিনিমাম তাদের অধিকার অনুযায়ী 18 বছরের পরে তারা যাতে চাকরি করে তাদের আর্নিংটা করতে পারে সেটা, এবং তাদের কিছু বেসিক কিছু খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এটা খুবই অপ্রতুল, যেটা করতে হবে এটা একটা মাল্টি সেক্টরাল মিনিস্ট্রির মাধ্যমে এটাকে অ্যাড্রেস করতে হবে এবং আরও অনেক বেশি ইনভেস্ট করতে হবে, যাতে করে শিশুদের মধ্যে বৈষম্যটা আমরা কমাতে পারি। শিশু অধিকার সনদগুলো বাংলাদেশ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, কিন্তু সেই অর্থে বিভিন্ন সংগঠনের সাথে, এনজিওর সাথে সমন্বয় করে তাকে কাজগুলো করতে হচ্ছে। তো কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এক্ষেত্রে? মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা। আমাদের এখানে উচ্চ পর্যায়ে থেকে যে কথা আমরা গুরুত্ব সহকারে সবচেয়ে বেশি বোঝা দরকার, শিশুরা কিন্তু আজকে যারা শিশু, আগামী যে তারাই রাষ্ট্রনায়ক, তারাই দেশ চালাবে, এই কথাটা আমাদের মধ্যে উপলব্ধি আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে আমরা চিন্তা করি না, যে কারণে ওদের জন্য বড় ধরনের কোনো পরিকল্পনা আমাদের এখন পর্যন্ত দৃশ্যমান নেই। দৃশ্যমান না থাকার কারণে এই শিশুরা বিভিন্নভাবে বঞ্চিত, যেটা হচ্ছে সেটা ধারাবাহিকভাবে হতে আছে। জাতীয়ভাবে চিন্তা করা উচিত যে এই শিশুদের, যারা আমাদের টোটাল জনসংখ্যার এখন 50%, তাদেরকে আমরা ভালো একটা এনভায়রনমেন্ট কীভাবে দিতে পারবো, ভালো একটা পরিবেশে তাদের কীভাবে নিয়ে যেতে পারবো, সেই জন্য জাতীয়ভাবে একটু চিন্তা করা দরকার, জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং একটু সমন্বয় করতে হবে সবার সাথে, পরস্পর সমন্বয় করতে পারলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। সমন্বয়হীনতা দূর করতে হবে, আন্তরিকতা বৃদ্ধি করতে হবে এবং তদারকি করতে হবে, অর্থাৎ বাজেট যেটা থাকে সেটা প্রপারলি তদারকি করতে হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি। আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যেটা, যে একটা শিশুর অধিকার রক্ষার জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্র কিভাবে আলাদা আলাদাভাবে ভূমিকা পালন করতে পারে? আমাদের সহ আলোচক বলেছেন যে শিশুদেরকে নিরাপদভাবে একজন স্বাভাবিক শিশু হিসেবে বড় করার জন্য আমাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। পাশাপাশি হচ্ছে কি, শিশুরা যখন কোনো ক্রিয়েটিভ কাজ করবে, শিশুরা কিন্তু যখন আপনি কোনো বিষয়তে উৎসাহ দেবেন, ওরা কিন্তু সেই কাজটা আরও আগ্রহ নিয়ে কাজ করবে। তাহলে যদি ওনারা ক্রিয়েটিভ কোনো কাজ করে, আপনি ওদেরকে এনকারেজ করবেন যে হ্যাঁ, ইউ আর ডুইং বেস্ট, আমরা ওদেরকে এনকারেজ করতে পারি। সমাজ যেমন শিশুবান্ধব খেলার মাঠ তৈরি করতে হবে। আপনি দেখবেন শহরের বিভিন্ন গ্রামে না, শহরের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে স্কুল হচ্ছে, ওই স্কুলগুলোতে কোনোটাতে খেলার মাঠ নেই। এখন খেলার মাঠ না থাকার কারণে আলটিমেটলি শিশুরা স্ক্রিনে টাইম দিচ্ছে। স্ক্রিনে টাইম দেওয়ার কারণে হচ্ছে ওরা আমাদের বাস্তবিক সমাজ থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। আমাদের পড়াশোনার সিস্টেমটাও কি অনেকটা ডিভাইস নির্ভর হয়ে গেছে না? অবশ্যই, হ্যাঁ। আমাদের পড়াশোনার, তো সেক্ষেত্রে করণীয়টা কি? আপনি যেহেতু গ্লোবাল ভিলেজে প্রবেশ করেছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করেছেন, ওইটা থেকে আপনি ব্যাক আসার কোনো সুযোগ নেই। পৃথিবীটা যেভাবে রান করতেছে, আপনাকে ঠিক একইভাবে রান করতে হবে, যেতে হবে। আসলে আমাদেরকে ওটার সাথে সমন্বয় করতে হবে। আমরা কতটুকু সময় দিব এটা নির্ধারণ করে দিতে হবে একটা শিশুকে। আমি আপনার কাছে যে প্রশ্নে ছিলাম, যে পথ শিশুরা অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে রাষ্ট্র কিংবা বিভিন্ন সংগঠনগুলোর কি দায়িত্ব? যেহেতু তাদের ফ্যামিলি নেই, পথ শিশু বলতে আমরা ঠিক যারা ফ্যামিলি নেই তাদেরকেই বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে কি করা যায়? এরা পর্যাপ্ত প্যারেন্টিং তারা পায়নি, তাদের অভিভাবকদের সাথে তাদের যোগাযোগ নেই, তাদের অন্যান্য যে বয়স্ক যারা আছে তাদের সাথে যোগাযোগ নেই। তারা অ্যাকচুয়ালি যারা অপরাধ করে, যারা এই সমাজে যারা অপরাধের সাথে যুক্ত, তাদেরকে, শিশুদেরকে কিন্তু ইউজ করা হচ্ছে, হ্যাঁ। এবং তারা কিন্তু ওই যে দারিদ্রতা, ওরা জানে যে এই অপরাধটা করলে তারা একটা নির্দিষ্ট অপরাধের বিনিময়ে ওরা কিছু টাকা পয়সা পাবে। অর্থাৎ এখানে মূল সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক সমস্যাটাকে আমরা চিহ্নিত করতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। আজকের আলোচনা আমাদের উপলব্ধি করতে শেখায় একটি শিশুর তার নিজস্ব একটি জগৎ আছে। প্রতিটি শিশুই চায় তার সেই নিজস্ব জগতে বিচরণ করতে। আমাদের উচিত তাদের সেই নিজস্ব জগতে বিচরণ করতে দেয়া। যদি আমরা প্রতিটি শিশুকে তাদের অধিকারগুলো নিশ্চিত করতে সহযোগিতা করি, তাদের সুরক্ষা দান করি, তাহলেই একটি শিশু মেধা
মননে এবং সৃজনশীলতায় বেড়ে উঠবে, সমাজ হবে সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফিজ।